বাংলাদেশের গোয়েন্দা বাহিনী ভারতের বিরুদ্ধে সোচ্চার হতে আমার জন্য খুশি হওয়ার কথা। তারা আমার ক্ষুব্ধ কেন? কারণ তারাও ভারতের গোলাম ছিল। এবং ওই যে আমাকে ছাড়ার কথা বলে ছাড়লো না, আমি ওখানে আলোচনা করেছি, ওখানে কয়েকজন আমাকে কিছু কিছু কথা বলেছে। একজন কর্মকর্তা আমাকে বলেছেন, আপনি বিদেশি চক্রান্তের গভীর ষড়যন্ত্রের শিকার। এই দেশের কোনো সেনাবাহিনী থাকবে না, ভারতের সেনাবাহিনী দেশ থাকবে। কোন স্বাধীন দেশ আছে সেই দেশের সেনাবাহিনী সেখানে থাকবে না, অন্য দেশের সেনাবাহিনী থাকবে? আপনি একটা দেশ দেখেন। 2 নম্বর, এই দেশের প্রশাসনে যারা প্রত্যক্ষভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে তারা ছাড়া বাকি সবাইকে অপসারণ করতে হবে। ভারতের প্রশাসনের লোক এসে এই দেশ চালাবে। 71 সালে পাকিস্তান সেনাবাহিনী প্রায় 1 লক্ষ সশস্ত্র বাহিনী, যত অস্ত্র, গোলা বারুদ যত আছে, এগুলো কি আমাদের পাওয়ার হক ছিল? যদি বন্ধু হতো, আমি আপনার বন্ধু, আপনার স্বাধীনতার জন্য সাহায্য করলাম, আপনি নতুন দেশ, আপনার কোনো অস্ত্র নেই, গোলাবারুদ নেই, সবই তো দিয়ে দেওয়ার কথা আমাদেরকে। তাদের যেগুলো অভাব নেই, একটা লোহাও রেখে যায়নি তারা। এবং আজকে যারা বড় বড় কথা বলে তাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই যে আপনারা যারা তখন যুদ্ধ করেছেন বা দেশ পরিচালনা করেছেন, আপনারা কেন রেল লাইনের উপরে দাঁড়িয়ে নিজের জীবন দেন নাই আমার দেশ থেকে নিজে দেব না? কেন মেজর জলিল মুক্তিযুদ্ধ বিজয়ের কয়েকদিন পরে যা আপনার গ্রেফতার হতে হলো মেজর জলিলকে? কোনো টর্চার করেনি, 6 বছরে কোনো টর্চার করেনি, 4 বছরে একবারের জন্য আমার গায়ে টোকা দেয়নি। ওই যে বললাম ডিজিদের মধ্যে 3 জনের মধ্যে আমার ছাত্র ছিল, এটা একটা কারণ হতে পারে আমি ধারণা করি। ডাইরেক্টরের মধ্যে কয়েকজন আমার ছাত্র ছিল। আর আমাকে তো কোনো অপরাধের জন্য তারা ধরেনি, তারা এটা সবাই জানে। আমাকে আমার বাবার পরিচয় জানানো ধরেছে, আমার তারা ভয় পেত, আমাকে তারা জিজ্ঞাসাবাদ করেছে আমি কি জামাতের আমির হচ্ছিলাম কিনা। তাদের আমার বাবার বিশাল জানাজা হয়েছে, আমি ভারতের বিরুদ্ধে ফেসবুক সোচ্চার, সব কিছু মিলে তারা আমাকে একটা সবচেয়ে বড় হুমকি হিসাবে মনে করেছে তাদের জন্য। আপনার কি মনে হয় যে আপনাকে তুলে নেওয়ার পেছনে ভারতের একটা ইন্ধন আছে যে কারণে? আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, কারণ আমাকে 22 আগস্ট নিয়ে যাওয়ার পরে 21শে সেপ্টেম্বর রাত 11:50 একজন অফিসার আমাকে এসে বলল আপনাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং উনি একথাও বললেন, একটা অঘটন ঘটনের আশঙ্কায়, আমি একটা হুবহু কথাটা বলছি, একটা অঘটন ঘটনের আশঙ্কায় আপনাকে উঠিয়ে নিয়ে আসা হয়েছিল, আশঙ্কাটা এখন কেটে গেছে, আপনি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে আমি কি এখন মুক্তির জন্য ঘন্টা গুনবো না দিন গুনবো? তখন উনি আমাকে বললেন যে আপনি তো একজন সেনাবাহিনীর জেনারেল ছিলেন, আপনি একজন মেধাবী অফিসার, আপনি বুঝতেই পারেন আপনার ব্যাপারে নির্দেশ সর্বোচ্চ পর্যায় থেকে আসবে, আমি এই ব্যাপারে কিছু বলতে পারবো। তখন আমি দৈনিক অপেক্ষা করছি, 21শে সেপ্টেম্বর 2016 কথা বলছি, দৈনিক অপেক্ষা করছি মুক্তির ডাক আসবে, মুক্তির ডাক আসবে, কিন্তু আসে না। 19শে অক্টোবর এসে তারা প্রথমে আমাকে জিজ্ঞাসাবাদ করা শুরু করলো। 19শে অক্টোবর একবার করলো কয়েক ঘন্টা, ঘন্টা 2-2.5 মতো। 22শে অক্টোবর এসে আবার 1.5 ঘন্টার মতো জিজ্ঞাসাবাদ করলো। এরপরে 7 ডিসেম্বর এসে লাস্ট জিজ্ঞাসাবাদ করলো। ওই মূলত আমি, আমার সাথে বিভিন্ন অফিসারের যোগাযোগ আছে, স্বাভাবিকভাবে যারা আপনার এই বিগত ফ্যাসিস্ট সরকারের সময় বেশি বেশি আপনার ক্ষতিগ্রস্ত হচ্ছে তারাই আমার সাথে, আমি যেহেতু ক্ষতিগ্রস্ত তারা আমার সাথে যোগাযোগ করতে বেশি। তারপর বলে আপনার তো সরকার বিরোধী লোকজনের সাথে যোগাযোগ বেশি, আপনি আপনার আমাকে কেন ফেসবুকের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে ফেসবুকে এত সোচ্চার, এগুলি জিজ্ঞাসাবাদ করেছে। এই সমস্ত একই প্রশ্ন তারা ঘুরিয়ে ফিরে করেছে। এটা ইন্টারোগেশনের টেকনিক, যে একই প্রশ্ন বারবার ঘুরিয়ে ফিরিয়ে করলে একবার যদি মিথ্যা কথা বলে তখন পরের কোনো না কোনো বার এটা বেরিয়ে আসবে। সত্যি কথা বললে তো ওটা আর কোনো সমস্যা নেই। তো তারা আমাকে বললো যে আমি বললাম আপনারা আমাকে এখানে কেন আটকে রেখেছেন, আমার কোনো অপরাধ আছে? যদি অপরাধ না থাকে তাহলে আপনারা আটকে রেখেছেন কেন? আর ভারতের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি করা যদি কোনো আইনে অপরাধ হয়ে থাকে, আপনার সংশ্লিষ্ট আইন আমাকে বিচার দেন, আদালতে হাতে সুপর্দ করেন, বিনা বিচারে ফেলে রেখেছেন তারা। সরি, আমরা তো ওনারা বললেন যে আমরা আপনার তদন্ত করছি। আমি বললাম তদন্ত কিসের? এখন দেখেন আমাদের কত তদন্ত হচ্ছে, মিডিয়া তদন্ত, তদন্ত একটা ফ্যাক্ট ফাইন্ডিং মেশিন সিস্টেম। একটা ঘটনা ঘটে, ওটার উপরে সত্য মিথ্যা যাচাই করার জন্য, সত্য হলে কেউ দোষী সাব্যস্ত করার জন্য। আসলে মূলত আপনার থেকে কি বের করার চেষ্টা করতো, মানে ভারতের বিরুদ্ধে কেন লিখছেন সেটাই কি মূল কারণ? আর ভারতের বিরুদ্ধে আপনি 3 দিন জিজ্ঞাসাবাদে
একটা প্রশ্ন করার সময় তারা আমাকে খুব একটু ক্ষোভ প্রকাশ করে গলা ঝাঁজ মিশিয়ে প্রশ্ন করেছে, যেটা হলো ভারতের বিরুদ্ধে সোচ্চার কেন। আমি তাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, বাংলাদেশের গোয়েন্দা বাহিনী ভারতের বিরুদ্ধে সোচ্চার হতে আমার জন্য খুশি হওয়ার কথা, তারা আমার ক্ষুব্ধ কেন? কারণ তারাও ভারতের গোলাম ছিল। এবং ওই যে আমাকে ছাড়ার কথা বলে ছাড়লো না, আমি ওখানে আলোচনা করেছি, ওখানে কয়েকজন আমাকে কিছু কিছু কথা বলেছে। একজন কর্মকর্তা আমাকে বলেছেন, আপনি বিদেশি চক্রান্তের গভীর ষড়যন্ত্রের শিকার। ওখানে আমাকে কর্মকর্তা বলেছে ভারতীয় দূতাবাস থেকে কর্মকর্তা নিয়মিত ডিজিএফআই যাওয়া আসা করেন। তো আমি নিশ্চিত যে এই আমাকে ছাড়ার কথা বলে যে তারা ছাড়ার সিদ্ধান্ত না হতো, ওখানে তারা আমার সাথে তামাশা করার জন্য তারা বলার কোনো কারণ দেখি না। আপনার কি মনে হয় যে এরকম একটা গোয়েন্দা সংস্থা ধরে নিয়ে গেছে তামাশা করার জন্য আমাকে বলে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে? আমার রিজনেবল অ্যাজাম্পশন হলো ডিজিএফআই হয়তো সিদ্ধান্ত নিয়েছে যে এখন ছাড়া যেতে পারে, তখন তারা চ্যানেল অনুযায়ী। এখানে আমি একটু প্রসঙ্গে একটা কথা বলে যাই, সেটা হলো যে আমাদের দেশে ঢালাও ভাবে মানুষ সেনাবাহিনীকে গালিগালাজ করে। প্লিজ, এই সেনাবাহিনী দেশের সেনাবাহিনী, দেশে স্বাধীনতা সার্বভৌমত্ব ঐক্যের প্রতীক, অখণ্ডতার প্রতীক, এবং এই সেনাবাহিনী সারা জীবন জনগণের সাথে ছিল। আপনি দেখেন 5ই আগস্ট সেনাবাহিনী না থাকলে কিন্তু দেশের রক্তের বন্যা বয়ে যেত। আপনার সেনাবাহিনীকে দোষারোপ করবেন না। ডিজিএফআই সেনাপ্রধানের অধীনে নয়, ডিজিএফআই একটা 3 বাহিনীর সংস্থা যেটা সরাসরি প্রধানমন্ত্রীর অধীনে, এবং এটা চেইন অফ কমান্ড হলো প্রধানমন্ত্রী, ওনার প্রতিরক্ষা উপদেষ্টা যেটা যেমন তারেক সিদ্দিকী ছিলেন, সাবেক প্রধানমন্ত্রীর বোনের দেবর, আপনারা জানেন নিশ্চয়ই সবাই, টিউলিপ সিদ্দিকীর বাবা, টিউলিপের চাচা, জি, উনি, এবং ডিজিএফআই এবং সেনাপ্রধানের আমার জানা মতে প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া ডিজিএফআই কমপ্লেক্সে ঢোকারই কোনো অনুমতি নেই। ওনার কোনো কমান্ড কন্ট্রোল নেই। ওনাকে শুধু বলা হয় যে জেনারেল অমুককে ডিজি হিসেবে পোস্টিং করো, ব্রিগেডিয়ার অমুককে ডাইরেক্টর হিসেবে পোস্টিং করো, এবং এই সিলেকশনটা হয় বেসিক্যালি আত্মীয় অথবা আওয়ামী পরিবারের সন্তান অথবা ওই এলাকার সন্তান, ওনাদের কেবলার প্রতি আসক্ত, এই ধরনের লোক দেখে দেখে প্রচুর, এবং তাদেরকে বিভিন্ন রকমের পারচেজ করে তাদেরকে দিয়ে এখন এক একজনের নামে কেন হাজার কোটি টাকার দুর্নীতির কথা আসে, এবং কেন পালিয়ে বেড়ায় তারা। আপনি ভারতের বিরুদ্ধে কেন এত সেনাবাহিনীর কিন্তু ডিজিএফআই কোনো নিয়ন্ত্রণ নেই, এবং ডিজিএফআই অপকর্ম যত করেছে বা র্যাব যা করেছে এগুলি কিন্তু অসাধু অফিসাররা তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য করেছে। তারা বিবেকহীন, মেরুদণ্ডহীন, পদবিলোভী, অর্থলোভী। সেনাবাহিনী দেশপ্রেমিক সেনাবাহিনী, এই সেনাবাহিনী আপনার দয়া করে বিতর্ক করতে রাখবেন। তো ভারতের বিরুদ্ধে আপনার এত ক্ষোভ ছিল কেন, বা কি ধরনের লেখা লিখতেন আপনি ভারতের বিরুদ্ধে? আপনি যদি আমার বাবার সাক্ষাৎকার দেখে থাকেন, ওনার গ্রেফতার সাক্ষাৎকার দিয়েছিলেন, উনি স্পষ্ট বলেছিলেন 1971 সালে যদি আওয়ামী লীগ ভারতের সাহায্য নিয়ে মুক্তিযুদ্ধ না যেত, আমরাও মুক্তিযুদ্ধ করতাম। কিন্তু যখন তারা ভারতের সাহায্যে মুক্তিযুদ্ধ করা শুরু করলো, আমরা তখন শঙ্কিত হয়ে গেলাম, কারণ ভারত কোনোদিন আমাদের বন্ধু হিসেবে হতে পারে না। সেই দেখেন 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছিল, আপনি ইতিহাস জানেন কিনা আমি এটা জানেন কিনা, 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছিল পূর্ব বাংলার বর্তমান বাংলাদেশ ভূখণ্ড, এটার মুসলমানদের উন্নয়নের জন্য। এটার বিরুদ্ধে কংগ্রেস, রবীন্দ্রনাথ সহ তারা আন্দোলন শুরু করলো, বঙ্গভঙ্গ রদ আন্দোলন, বাতিল আন্দোলন। 6 বছর আন্দোলন করে তারা এটাকে আবার এক করে দিল। তারা কোনোদিন মুসলমানদের উন্নতি চায়নি। 1971 সালের বিজয়ের পরে ইন্দিরা গান্ধী সংসদে ভাষণ দিয়েছে প্রধানমন্ত্রী, 1000 সাল কা বদলা লিয়া, মানে মুসলমানরা এই দেশে শত শত বছর রাজত্ব করেছে, ওটার বদলা নিয়েছে আমরা একটা মুসলমান। ওদের 3টা মূল উদ্দেশ্য ছিল। 1 নম্বর, তারা এই এলাকায় যাদের সম্প্রসারণবাদী আধিপত্যবাদী নীতি, এইটা বিরুদ্ধে সবচেয়ে বড় তাদের প্রতিবন্ধকতা ছিল তৎকালীন পাকিস্তান শক্তিটা, আর কোনো শক্তি তাদেরকে মোকাবেলা করার মতো ছিল। এটা হলো 1 নম্বর, ওই পাকিস্তানকে ভেঙে দুর্বল করে তাদের শত্রুকে দুর্বল করা। 2 নম্বর তাদের ছিল এটাকে একটা অর্থনীতির বাজার বানানো, ইকোনমিক মার্কেট বানানো। আজকে বাংলাদেশের মার্কেটে ভারতের পণ্যের সব বন্যা বয়ে যাচ্ছে। বাংলাদেশের টিভি চ্যানেল ঘোরালে আপনি বাংলাদেশি চ্যানেল থেকে ওদের চ্যানেল বেশি চলে। 3 নম্বর ছিল একটা তাবেদার সরকার বসানো। দেশ গত 16 বছর কি দেখেছে, 72 থেকে 75 কি দেখেছে,
96 থেকে 2001 দেশ কি দেখেছে? যখনই আওয়ামী লীগ সরকার ছিল তখনই ভারতের প্রেম ভালোবাসা এখন উঠলে উঠে এবং আমরা ভারতকে সব বিক্রি করে দিই। এই যে এবার আপনারা দেখেছেন নিশ্চয়ই পেপারে যে ভারতকে রীতিমতো শেষ দিকে যখন আর ঠেকানো যাচ্ছে না তখন ভারতের সেনাবাহিনী দিয়ে আক্রমণ করার জন্য বলতে বলা হয়েছিল। সিকিমে যেমন লেন্দুক দর্জি, বাংলাদেশে এরকম আমি মনে করি প্রাক্তন প্রধানমন্ত্রী তার বাবা, তারা তাদের উত্তরাধিকার। আপনি দেখেন, আমি আরেকটা জিনিস এখানে বলতেছি কেন আমি ভারতের বিরুদ্ধে 71 সালে যে মুক্তিযুদ্ধের সময় অস্থায়ী বাংলাদেশ সরকারের সাথে ভারতের একটা চুক্তি হয়েছিল যেটাকে পিস ট্রিটি বা বাংলায় মৈত্রী চুক্তি বলে। শর্তগুলি জানেন আপনি? আমার দেশের মানুষ জানে না। আমি 3টা শর্তের প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করি। 1 নম্বর, এই দেশের কোনো সেনাবাহিনী থাকবে না, ভারতের সেনাবাহিনী দেশ থাকবে। কোন স্বাধীন দেশ আছে সেই দেশের সেনাবাহিনী সেখানে থাকবে না, অন্য দেশের সেনাবাহিনী থাকবে, আপনি একটা দেশ দেখান। 2 নম্বর, এই দেশের প্রশাসনে যারা প্রত্যক্ষভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে তারা ছাড়া বাকি সবাইকে অপসারণ করতে হবে, ভারতের প্রশাসনের লোক এসে এই দেশ চালাবে। আমি খবর নিয়ে দেখেছি, আমার মামা ছিলেন সচিব, আমি খবর নিয়ে দেখেছি মুক্তিযুদ্ধে গিয়েছে সেনাবাহিনী মূলত প্রথম বিদ্রোহ করেছে, তারপর বিভিন্ন বাহিনী দিয়ে গেছে, ছাত্র জনতা কৃষক শ্রমিক গিয়েছে। মুক্তিযুদ্ধে প্রশাসন থেকে শতকরা একজনও যায়নি অফিসার। তার মানে প্রশাসন মূলত তাদের হাতে চলে যাবে। 3 নম্বর, এই দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের নিয়ন্ত্রণে থাকবে। এই সবগুলি শর্ত ওদের রাজ্যের জন্য প্রযোজ্য। ওরা আমাদের ওদের রাজ্য বানাতে চেয়েছিল, এই জন্য সারেন্ডার সেরিমনিতে ওখানে আমাদের কোনো অস্তিত্ব নেই। ভারতীয় লেখকদের 71 নিয়ে যত লেখা, ওখানে মুক্তিযোদ্ধাদের আমাদের সশস্ত্র বাহিনীর অবদানের কোনো স্বীকৃতি নেই। তো তারা এই উদ্দেশ্য নিয়ে করেছে। যারা এই চুক্তি করেছে বাংলাদেশের পক্ষ থেকে তাদেরকে আমি স্পষ্ট বলতে চাই, তারা মীর জাফরের বংশধর। এই চুক্তি মধ্যেই এই চুক্তি ছিল দেশ বিক্রি চুক্তি। এবং এই যে ভারত আমাদেরকে সহায়তার নামে চুক্তি করিয়ে জোর করে স্বাক্ষর করিয়ে নিল এবং গত 53 বছরে ভারতের যে ভূমিকা, তাতে কি তারা আমাদের বন্ধু বলে কেউ স্বীকৃতি দিবে? কিন্তু মানে অনেকে তো বলার চেষ্টা করে যে ভারত ছাড়া আমরা স্বাধীনতা অর্জন করতে পারতাম না, বা আমি স্বীকার করি না। ভিয়েতনাম স্বাধীন হয়েছে, অনেক দিন লেগেছে। আমাদের হয়তো স্বাধীনতা অর্জন করতে অনেক দীর্ঘদিন সময় লাগতো, এত ত্বরান্বিত হয়তো হতো না, 9 মাসে হতো না, 264 দিনে হয়তো হতো না। কিন্তু কোনো জাতি যদি মৃত্যুকে পরোয়া না করে নিজের স্বাধীনতার জন্য ফাইট করে যায়, একদিন না একদিন তাদের জয় আসবে। পৃথিবীর ইতিহাসে এমন বহুত নজির আছে। ভিয়েতনাম তো 30 বছর যুদ্ধ করে তারপর জিতেছে। তার মানে আপনার এইসব কারণেই ভারতের প্রতি ক্ষোভ ছিল এবং আপনার বিভিন্ন আমাদের দেশে যেখানে আমি কিন্তু বহু বছর থেকে বলে আসতেছি, এই যে নদীর ইন্টারন্যাশনাল রিভার কমিশন যত রকমের আইন চুক্তি আছে, যত রকম বিধান সব লঙ্ঘন করে তারা নিজেদের ওখানে আরবিট্রারি তারা এককভাবে তারা বাদ দিয়ে আমাদের যখন পানি দরকার তখন পানি আটকাচ্ছে, পানি দরকার নেই। এই কয়েকদিন সেপ্টেম্বর মাসে বন্যা হয়ে গেল সারা দেশে, আপনারা দেখেছেন কি অবস্থা। তারা আমাদের বর্ডার কিভাবে ক্লিন করছে, তারা আমাদের চারিদিকে তার কাটা দিয়ে অবরুদ্ধ করে রেখেছে, ওয়াচ টাওয়ার করছে। তারা আপনার আনইমাজিনেবল আপনার যেটা বাণিজ্য বৈষম্য, তারা বন্ধু হলে এগুলি করতো। 71 সালে পাকিস্তান সেনাবাহিনী প্রায় 1 লক্ষ সশস্ত্র বাহিনী, যত অস্ত্র গোলা বারুদ যত আছে, এগুলো কি আমাদের পাওয়ার হক ছিল? যদি বন্ধু হতো, আমি আপনার বন্ধু, আপনার স্বাধীনতার জন্য সাহায্য করলাম, আপনি নতুন দেশ, আপনার কোনো অস্ত্র গোলা বারুদ নেই, সবই তো দিয়ে দেওয়ার কথা আমাদেরকে। তাদের যেগুলো অভাব নেই, একটা লোহাও রেখে যায়নি তারা। এবং আজকে যারা বড় বড় কথা বলে তাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই যে আপনারা যারা তখন যুদ্ধ করেছেন বা দেশ পরিচালনা করেছেন, আপনারা কেন রেল লাইনের উপরে দাঁড়িয়ে নিজের জীবন দেন নাই আমার দেশ থেকে নিজে দেব না? কেন মেজর জলিল মুক্তিযুদ্ধ বিজয়ের কয়েকদিন পরে যা আপনার গ্রেফতার হতে হলো মেজর জলিলকে, জানেন আপনি? সেক্টর কমান্ডার, এবং আমার জানা মতে সবচেয়ে বেশি সাহসী সেক্টর কমান্ডার ছিলেন মেজর জলিল। উনি ভারতীয় সেনাবাহিনী খুলনা থেকে লুটপাট করে জিনিস নিয়ে যাচ্ছিল, উনি মেশিন গান দিয়ে রাস্তার মধ্যে বসেছেন, আমার দেশে একটা জিনিস নিলে আমি গুলি করবো। এই কারণে ওনাকে অ্যারেস্ট করে ঢাকায় নিয়ে আসা হয়েছে সেক্টর কমান্ডারকে। তারা আমাদের এইভাবে জিনিস নিয়েছে। এটা কি বন্ধুর পরিচয়? তাহলে বন্ধুর সংজ্ঞা পাল্টাতে হবে। আর যারা এত কিছু জানে না, তারা জানার পরে তাদের মত পরিবর্তন না করে, ইংরেজিতে বলে ম্যান মেক মিস্টেকস, অনলি স্টুপিডস পারসিস্টস অন দেয়ার মিস্টেক। মানুষ মাত্রই ভুল করে, গর্দভরা ভুলের উপরে প্রতিষ্ঠিত থাকে। তো যারা জানেন না তারা জানেন, তারপরে আপনি সিদ্ধান্ত নেন। যদি আপনি তারপরেও বন্ধু মনে করেন, তাহলে আপনি আপনার জন্য আর কিছু বলার নাই, ওই ইংরেজি ডেফিনেশন জানেন। মানে ভারতের আপনার বাবার প্রতি ক্ষোভ ছিল, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে। সেই
আপনার বাবার পরে আপনার প্রতি ক্ষোভ এবং সেই কারণে আপনার 8 বছর গুম থাকা। আমার বাবার প্রতি ক্ষোভটা তারা সরাসরি ভাবে অতভাবে প্রকাশ করতে করেনি, আমার প্রতি সরাসরি করে না, বাট আওয়ামী লীগের আচরণে দেখা গেছে। আমার বাবার প্রতি ক্ষোভের জন্য দেখেন, আমার বাবা 71 সালে অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিলেন। যদি পাকিস্তান ভেঙে যাওয়ার বিরুদ্ধে থাকার ফলে আমার বাবা রাজাকার হয়, তাহলে রবি ঠাকুর 1905 সালে বাংলা ভেঙে যাওয়ার বিরুদ্ধে থাকার রবি ঠাকুরকে রাজাকার বলতে হবে আপনাকে? যদি এই যে পাকিস্তান এবং ভারতবর্ষ যখন বিভাগ হলো, পাকিস্তান এবং ইন্ডিয়া হলো, এটা কিন্তু 1940 সালে লাহোর প্রস্তাবের, যেটা লাহোর রেজলিউশন বলে, শেরে বাংলা একে ফজলুল হক বলেছেন 3টা রাষ্ট্র হবে। আপনি জানি না আপনার ইতিহাসের অংশ জানা আছে কিনা। একটা হিন্দু প্রধান ভারত হবে, মুসলিম প্রধান 2টা হবে, একটা আমাদের বাংলাদেশ সাথে আসাম এবং পশ্চিম দিনাজপুর সহ এগুলো, মালদা সহ এগুলো একটা হবে, আর পশ্চিম পাকিস্তান একটা হবে। এবং আমি স্ট্রংলি ওই পক্ষের মতে, কারণ এটা বাস্তব নয় 1000 মাইল দূরে একটা দেশের 2 অংশ মধ্যে একটা বড় সত্যকে রেখে। তো ওনারা কিন্তু এই 2 নেশন থিওরি, যেটা ইন্ডিয়ান পাকিস্তানের বিরোধী ছিলেন, সরোয়ার্দী ফজলুল হক, তাহলে ওনাদেরকেও রাজাকার বলতে হবে। অথচ এই দুজনে কিন্তু এই দেশের মুখ্যমন্ত্রী হয়েছেন পরে। এবং সরোয়ার্দী সাহেব অভিমান করে 1 বছর পর্যন্ত পাকিস্তানে আসেন, কলকাতায় থেকে গেছিলেন। 1968 আসছেন, তাও পূর্ব পাকিস্তানে আসেন, পশ্চিম পাকিস্তানে গিয়ে উঠছেন। হিটলারের ছেলে ওখানে জার্মানির ওখানে আপনার হয়েছে, মেয়র হয়েছে, ইলেক্টেড মেয়র হয়েছে। তো এই যে আমার বাবার বিরুদ্ধে যে কোনো রকম অপরাধের কোনো নজির নেই। 1994 সালে সুপ্রিম কোর্টের আপিলের ডিভিশন সর্বসম্মত রায় বলা হয়েছে উনি পাকিস্তান আর্মির সাথে ওনার ওঠা বসা ছিল, হবনবিং শব্দটা ব্যবহার করেছে, যে বাংলা দরম মরম বলে, রায়ের কথাটা আছে। যদি ওনার বিরুদ্ধে কোনো অপরাধের কোনো নজির নেই। ট্রাইব্যুনাল যেটা তামাশার ট্রাইব্যুনাল করেছে, স্কাইপ কেলেঙ্কারি ট্রাইব্যুনাল করেছে, একটা হাস্যকর ট্রাইব্যুনাল করেছে তারা। আইনে কোনো সমস্যা নেই, যে বিচারকরা মাথা বিক্রি করে দিয়ে রায় দিয়েছে, ফার্মাসি রায়। আমার বাবার বিরুদ্ধে 17 জন না 18 জন এই মুহূর্তে আমার মনে নেই সাক্ষী দিয়েছে, কয়েক ট্রাক ডকুমেন্ট দিয়েছে। আর আমি আমার বাবার পক্ষে একা আমার বাবার পক্ষে রায় দিয়েছি, এটা আমার সাক্ষ্য দিয়েছি। আই ওয়াজ দ্য অনলি ডিফেন্স উইটনেস। তো এটা তাদের, এটাও আমার বিরুদ্ধে রাগ হওয়ার একটা কারণ, যে ট্রাইব্যুনালের চেয়ারম্যান প্রকাশ্যে আদালতে বলেছে যে প্রসিকিউশন সরকার পক্ষ ওনার বিরুদ্ধে কোনো অপরাধ প্রমাণ করতে পারেনি। তারপরে চেয়ারম্যান কি করে ওই ট্রাইব্যুনাল আপনার 90 বছরের কারাদণ্ড দেয়?